এখন ওর জন্য আমার মনের ভিতর একটু কষ্ট হচ্ছে। এতদিনের সম্পর্ক ওর সাথে আমার, আর এখন আমি ওকে নিজের হাতেই মেরে ফেলবো। একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার। আমার সাথে যারা বেইমানি করে তাদের এভাবেই শাস্তি দিতে হবে। মিতুর গলায় দড়ি লাগাতে লাগলাম। মিতু গলায় হাত দিয়ে বলল, এই মোটা জিনিসটা কিরে? বলছি না একটা সারপ্রাইজ, চুপ থাকতো। হঠাৎ আচমকা একটা আওয়াজ এলো, আরে লাদেন বাবা, তুমি এখানে কি করো? আমি পেছনে থেকে দেখি আমাদের পাড়ার একজন মুরব্বী লোক এখানে থেকে হয়তো বাড়িতে যাচ্ছে। আমি আবার তাড়াতাড়ি মিতুর গলা থেকে দড়ি খুলে পেছনে ফেলে দিলাম। মিতুর চোখে রুমাল খুলে আস্তে করে বললাম, বড় একটা সারপ্রাইজ পেতি, কিন্তু চাচা এসে গেছে। আজকে তোর কপাল ভালো ছিল, চাচা না আসলে খবর হয়ে যেত তোর। কি বলতে চাস? তেমন তো এটাই বুঝলাম না। আর সারপ্রাইজটা কি ছিল? একটু চুপ করে বসে থাক, দেখি চাচা কি বলে। চাচা আমার কাছে নৌকা নিয়ে এসে বলল, দুই ভাই বোনকে আজকে ঘুরতে বেরোচ্ছে নাকি? চাচা, আর আপনি এখন কোথায় যাবেন? ভাবছিলাম এখন গিয়ে মাছ ধরবো, কিন্তু মাছের ধরা হবে না আজকে। রেডিওতে বিপদ সংকেত দিয়েছে, এই জন্য বাসায় ফিরে যাচ্ছি। চল আমার সাথে, এখন ঘুরতে হবে না, পরে সমস্যা হয়ে যাবে। কি আর করবো, যে একটা কাজ করতে আসছিলাম সেটা হবে না মনে হচ্ছে। এই জন্য এখন চাচার সাথে গেলেই ভালো হবে। তবে মিতুর কপাল ভালো ছিল, এই জন্য আজকে বেঁচে গেছে, পরে আর বাঁচবে না। মিতু ধীরে ধীরে বলছিস, চাচি যে সবকিছু নষ্ট করে দিল, উনি একটু পর আসলেও পারতেন। আমি মিতুর কথা শুনে হেসে হেসে বললাম, তোর মৃত্যু আমার হাতেই হবে, তবে এই নদীতে তোরে আমি ডুবিয়ে মারব। আমি যেটা বলি সেটাই করি। চাচার সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি আমার রুমে গেলাম, গোসল করে বিছানার উপর বসে আছি, তখন মিতুর ছোট বোন দৌড়ে আসলো। মিতুর ছোট বোন আমার জন্য কাজ করতে বলতে পারেন। মিতু দিনে কি করে ওর ছোট বোন পরে সব কিছু আমাকে বলে দেয়। এই জন্য আমার আম্মাকে চকলেট দিই, যেটাকে বলে ঘুষ। আমাকে আদর করে বুড়ি পিচ্ছে, আর ওর আসল নাম মাহি। আবার মোটামুটি সবকিছু বুঝে বলতে পারেন। যাক, পিচ্ছি আমার কোলে উঠে বললো, কি খবর ভাই আপনার? এই তো ভালো, তোমার কি খবর? ভালো না, একটু অসুস্থ হয়ে গেছি। কেন, কি হয়েছে? আচ্ছা শোনেন ভাই, আমি কি বলি বলো। আম্মু বলে বিয়ের পর নাকি মেয়েদের বাচ্চা হয়, কিন্তু আমি কারণ মুখ থেকে শুনেছি বিয়ের আগে নাকি বাচ্চা হয়। এটা কি কখনো সম্ভব ভাইয়া? এসব কথা তোমাকে কে বললো? হ্যাঁ, আর এসব বলতে নি, নোংরা কথা এসব। কিন্তু ওরা যে বলে, ওরা আবার কে? আগে আমার চকলেট আমি পরে বলবো। আমি পিচ্ছি হাতে 10 টাকা দিয়ে বললাম, এটা বর্তমানে রাখো, পরে চকলেট এনে দেবো। বলো এখন কি হয়েছে? সেদিন আম্মু আর আব্বু বাজারে গিয়েছিল, ঘর শুধু আমি আর আপু ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর রাসেল ভাই আমাদের বাসায় এলো। আর রাসেল ভাই আসতে আপা আমাকে বললো, তুই বসে বসে ফোনে গেম খেল, আর আমি আসছি। আমি না বলার আগ পর্যন্ত এখান থেকে উঠবে না কিন্তু। এই কথাটা বলে আপু চলে গেল, কিন্তু আমি আমার মধ্যে বসেছিলাম। আর আপু রুম থেকে বলছিল, আমার পেটে যে এখন বিয়ের আগে বাচ্চা এসে গেল, ওইটার কি হবে? এই জন্য আমি বললাম, ভাইয়া বিয়ের আগেও কি বাচ্চা হয়? আমাকে তো একটু বুঝিয়ে বলেন। পিচ্চির কথা শুনে আমার বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, মনের ভিতরে অজানা একটা ভয় জন্ম নিয়েছে। পিচ্চির কথা শুনে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এতদিন শুধু আমি মিতুকে সন্দেহ করেছি, আর এখন দেখছি আমার কথাগুলো সত্যি হচ্ছে। তার মানে মিতু এই জন্য আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। বা কি চিন্তা করো? কিছু না, তোমাকে একটা কাজ দিলে তুমি করতে পারবে তো? বলেন আমাকে কি করতে হবে? তবে ভাই, আপনি আপুকে বিয়ে করবেন কবে? আরে আসতে বলো, সবাই শুনলে পরে কি বলবে? আমি তোমাকে সবকিছু বলি দেখি, কি সবাইকে বলি? আর তুমি? আরে ভাইয়া, আর বলতে হবে না, আমি সবকিছু বুঝেছি। কিন্তু আপনি আপুর সাথে প্রেম করেন, তাহলে আপনার বড় ভাই আপুর সাথে কথা বলে কেন? আপু তো আপনার ভাইয়ের সাথে কথা বলতে ওই রুমে গিয়েছিল, তাই না? কিন্তু আপুর পেটে বাচ্চা তবে ভাইয়া। হয়েছে পিচ্ছি, তোমার আর কিছু বলতে হবে না। আর এইসব কথা কাউকে বলবে না একদম। তোমার বোন মিথ্যা কথা বলেছে, বুঝলাম। তোমার আমার কথা ঠিক, বিয়ের পরে তো বাচ্চা হয়। আমি কি বলি, মুরব্বীরা যা বলে সবকিছু ঠিক, অন্যদের কথা বিশ্বাস করতে হয়। ও তাই তো, আমার এটা মনে ছিল না। এখন যা কিছু আমাকে বললে, এসব কথা কাউকে বলবে না, ঠিক আছে? এখন তুমি বাইরে যাও, আর আমার একটা কাজ করে দিবে পরে। কিভাবে কি করতে হবে পরে আমি বলবো, এখন তুমি যাও। আমার কথা শুনে পিচ্ছি চলে গেল। রাগে আমার শরীর কাঁপছে। এখন কি যে করি নিজেও বলতে পারি না। যদি পিচ্ছির কথা সত্য হয়, আমি কাউকে ছাড়বো না, এই বলে দিলাম। বড় ভাই সহ মিতুকে আমি মেরে ফেলবো। এই জন্য যদি আমাকে জেলে যেতে হয়, তা আমি যাব। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার ভেসে আসলো। আমি রুম থেকে বের হয়ে দেখি মিতু নিচে পড়ে আছে। আম্মুর মাথায় পানি দিচ্ছে, আর চাচি বসে বসে কান্না করছে। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মুর কি হয়েছে, নাকি এখনো কি আবার হাসপাতালে নিয়ে যেতে হবে? আম্মু বললো, না, তারও দরকার নেই, একটু দেখি গিয়ে আগে।
একটু পরে মিতুর জ্ঞান ফিরে আসলো। মিতুর জ্ঞান ফিরতে আম্মু প্রশ্ন করলো, মিতু হঠাৎ করে তোমার কি হয়েছে? মিতু আমাকে দেখে মনে হয় কিছুটা বলতে গিয়ে আটকে গেল। তবে একটু পরে ঠিক আস্তে করে বলল, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু হঠাৎ করে আমি নিচে পড়ে গেছি, পরে আর কিছু বলতে পারি না। মিতুর দিকে তাকিয়ে আমি বললাম, চল আমার সাথে হাসপাতালে যাই, দেখি তো কি হয়েছে। হাসপাতালের কথা শুনতেই মিতু ভয় পেয়ে গেল, আর ওর সাথে সাথে বললো, আরে না না, আমি এখন হাসপাতালে যাবো না, আমি ঠিক আছে। আম্মা এবার দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, চল আমার সাথে। আম্মা আমাকে ধরে রুমে নিয়ে গেল, আর রুমের দরজা লাগিয়ে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় বসে দিল। চড়কে আমি বোকা হয়ে গেলাম। হঠাৎ করে আম্মা আমাকে মারলো কেন? আমি গালে হাতে বললাম, আম্মা আপনি আমাকে মারতে পারবেন? এ কথা বলে মনে হচ্ছে আমি ভুল করেছি। আবার দুটো ঠাস করে গালে একটা চড় বসিয়ে আমি আবার দুই গালে হাত দিয়ে কান্নার ভাব করে বললাম, আমি কি এমন করেছি যে আপনি আমাকে এভাবে মারছেন? চুপ করতে, তুই কেন কথা বলবি না? মিতুর সাথে তোর সম্পর্ক আছে মনে করিস আমি কিছু জানি না? তো ইদানিং ওর হাব ভাব আমার কাছে ভালো লাগছে না। আজকে ও মাথা ঘুরে নিচে পড়ে গেছে। আমি যদি মিথ্যা না বলি তাহলে ও হয়তো প্রেগনেন্ট, এই জন্য তুই দায়ী। মারলাম তোর সাথে প্রেম করিস তাই বলে? আমি ওর হাত ধরে বললাম, আম্মু কসম করে বলছি আম্মু, আমার কথা আপনি বিশ্বাস করেন, আমি ওর সাথে প্রেম করি ঠিক আছে, তবে ওর গায়ে কোনো হাত দিই নাই। আবার ও প্রেগনেন্ট, আমি কিছু জানি না আম্মু। আম্মু ঝাঁকি দিয়ে আমার হাত ছাড়িয়ে বললো, কথা বলবি নাকি আমার সাথে? মানিচ চা একটু ছিল, সবটা বুঝি তোর জন্য শেষ হতে চলেছে। কেন করলে এমন? আমাদের বললে আমরা কি বিষয়টা দেখতাম না? তোর বাবা যদি এইসব জানতে পারে তাহলে তো। আমি আমার পা জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করেন আম্মু, আমি ওর সাথে কিছুই করিনি। আমি ওর সাথে প্রেম করি ঠিক আছে, তবে গোপনে ওর সাথে কোনো কারোর সাথে সার সম্পর্ক আছে, আর আমাকে ধোকা দিয়েছে। আমাকে বোকা বানিয়ে ও অন্য কারোর সাথে এরকম করেছে। আপনার কসম করে বলছে আম্মা, আমাকে বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। আম্মা আমার মাথায় হাতে বললো, আমার পা ছাড়। আমি আম্মুর পা ছাড়তে আম্মা আমার মাথা বুলিয়ে দিয়ে বলল, মিতু তো খুব ভালো মেয়ে, কিন্তু অন্য কারোর সাথে। আমি আপনাকে সবকিছু প্রমাণ সহকারে দেখাবো। আর আমি কি কখনো আপনার সাথে মিথ্যা কথা বলেছি বলে? আজ টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। আর তোর ভাইয়ের আসল কথায় বলতে পারিস? কি জানি আম্মু, বলতে পারি না। আম্মা আমাকে ধরে টেবিলে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই আমি একটু রুমে গেলাম। এর মাঝেই শুনলাম বাইরে মিতুর সাথে আমার বড় ভাই কথা বলছে, এই জন্য আমি রুম থেকে বের হলাম। আমাকে থেকে ভাই বলল, লাডেন শোন, বা বলো, মিতুকে নিয়ে একটু হাসপাতাল থেকে ঘুরে আইতো, দেখ ওর মাথা নাকি ঘুরছে। যে অসুস্থ সে কিছু বলে না, তাহলে তুই এই কথা বলিস কেন? নাকি তোর মায়া লাগছে? যেখানে আমি ওর বয়ফ্রেন্ড সেখানে আমাকে কিছু বলে না ও, সেখানে তোরে সব কিছু বলে মিতু কিভাবে কি? আমার কথা শুনে মিতু এবং ভাইয়া রীতিমতো ভয় পাওয়া শুরু করলো। ভাইয়া মাথায় হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এর মাঝে মিতু আমার সামনে এসে বললো, সবকিছু কি স্বামীর কাছে বলা যায়? এই জন্য স্বামীর বড় ভাইয়ের কাছে বলেছি। বুঝলাম মিতু, কিন্তু একটু পর তো আমি যাতে চাচ্ছি আর কি নিয়ে মার্কেটে যাব, এই জন্য আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। ভাই আমার কথা শুনে খুশি বলে, আচ্ছা ঠিক আছে যা, আর এই নিয়ে 1000 টাকা। মিতুকে নিয়ে আমি হাসপাতাল যাচ্ছি, তারা তোরা আগে বাসা থেকে যা। আমি মনে মনে বললাম যে ভালো হয়েছে, আমি যেটা চাইছিলাম সেটাই হয়েছে। আমি ভাইয়ের কথায় কিছু না বলে চাচার বাসায় চলে গেলাম। ভাই আর মিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। কষ্ট কি কম হচ্ছে আমার? আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বড় ভাই কথা বলছে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। শুধু মনের ভেতরে কষ্টগুলো চেপে রাখছি। চাচার বাসায় গিয়ে চাচার চাচিকে বললাম, এখন রেডি হন আপনারা, আজকে আমাকে কিছু মার্কেট করতে হবে। আম্মু নাকি যেতে পারবে না, এই জন্য আপনাদের নিয়ে যাব। আমার কথা শুনে চাচা বলল, এত বড় হয়েছে, এর পরও একা কিছু করতে পারে না, এখনও সাথে করে আমাদের নিয়ে যেতে হয়। চাচা আমার মাথায় হাত দিয়ে বলল, কই, আমাদের ছেলে এত বড় হয়েছে তো এখনো আমাদের কাছে অনেক ছোট। ভালো হয়েছে, যাও, আমাদের কিছু বাজার করা লাগবে। বাবু তুই একটু বস, আমরা রেডি হয়ে আসছি। আমি সুযোগে পিচ্ছির কাজ চলে গেলাম। কি দেখি পিচ্ছি বিছানায় শুয়ে আছে। আমাকে দেখি পিচ্ছি বলল, আরে ভাইয়া তুমি এখানে? আমি পিচ্ছির পাশে বসে বললাম, আজকে আমি তোমার বাবা মাকে নিয়ে একটু বাজারে যাব, আর এই না আমার ফোনটা। যখন আমার ভাইয়া আর তোমার বড় বোন এখানে আসবে, তুমি জানালার পাশে ক্যামেরা চালু করে ফোনটা ওখানে রেখে দিবে, এখানেও তোমার কাজ। আর ভেতরে কি হয় না হয় এসব তোমার দেখা দরকার নেই। আমি এখন বাজারে যাচ্ছি, চিন্তা করো না, তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। পিচ্ছি আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আচ্ছা ভাইয়া ঠিক আছে, মনে করেন আপনার কাজ হয়ে গেছে, আপনার এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মনে করেন কাজ ডান। আমি পিচ্ছি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি তো ভুল করেছি, তোমার বোনের সাথে প্রেম না করে যদি তোমার সাথে প্রেম করতাম তাহলে খুব ভালো হতো।
পিচ্ছে আমার কথা শুনে মুখ বাঁকা করে বলল, আপনার সাথে আমি প্রেম করবো? আমার তো খেতে কাজ নেই। আচ্ছা, তুমি থাকলে থাকো, আমি গেলাম। এই কথা বলে আমি বের হলাম। চাচিকে নিয়ে মার্কেটে গেলাম। অনেকটাই সময় চলে গেল মার্কেট করতে করতে। মূল কথা হলো, আমি চাচিকে বাসা থেকে বের করে নিয়ে আসছি, যাতে আমি আমার প্রমাণ হাতে পাই। মার্কেট শেষ করে আমি বাসায় গেলাম। গিয়ে দেখি ভাইয়া গোসল করে রুমে বসে গান শুনছেন। আমি তো বুঝে গেছি কি হয়েছে। রুমে যেতে পিচ্ছি দূরে এসে আমার হাতে ফোনটাতে বলে, তোমার ফোন? তুমি যেভাবে বলেছ আমি তাই করেছি। এখন আমার চকলেট? আমি পিচ্ছির হাতে চকলেট দিতে পিচ্ছি বল, রাসেল ভাইয়া তখন আপুকে জড়িয়ে ধরেছিল কেন? তুমি ভিডিও দেখেছ? না ভাইয়া, আপনার অনুমতি দেন এই জন্য দেখি নাই। আমি পিচ্ছির হাতে চকলেট দিয়ে বললাম, এখন যাও আর গিয়ে চকলেট খাও। না, যাবো না, আমি এখন তোমার সাথে বসে গল্প করবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ আসছি। ওয়াশরুমে এসে ভিডিওটা অন করলাম, আর আমি যেটা বলছি সেটাই। নিতু রাসেল ভাইয়ের সাথে। কি বলবো, আমার বলতে লজ্জা করছে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। তবে ওকে আমি ছাড়বো না, আমার সাথে বেইমানি করছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কতটা যে কষ্ট হচ্ছে আমার বলার বাইরে। যাকে আমি এতটা ভালোবাসি সে আমাকে ধোঁকা দিয়ে মিতে এমন কিছু করতে পারলে আমি মানতেই পারছি না। ফোনটা পকেটে রেখে চোখ মুখে একটু পানি দিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি পিচ্ছি বসে বসে চকলেট খাচ্ছে। আমাকে দেখে বলে, ভাইয়া নেন আপনি চকলেট খান। না, আমি খাবো না, তুমি খাও। ঠিক আছে। আমি টেবিলের সামনে গিয়ে বসলাম। একটা সাদা কাগজ নিয়ে লিখতে শুরু করলাম, আমার প্রিয় বাবা মা, আমাকে মাফ করে দিও। আমি আত্মহত্যা করতে চাইনি, কিন্তু কি করবো বলো? আমি যে প্রেগনেন্ট, আমার পেটে রাসেলের বাচ্চা। ওকে বলেছি আমাকে তুমি বিয়ে করো, কিন্তু আমাকে বিয়ে করবে না। এখন আমি তোমাদের কাছে কি বলবো? আর যাকে আমি ভালোবাসতাম তাকে আমি ধোঁকা দিয়েছি। এই জীবন রেখে আমার কোনো লাভ নেই, মাফ করে দিও আমাকে। আমি পারলাম না বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। আমার আত্মহত্যার পেছনে কেউ দায়ী নয়, আমি নিজের ইচ্ছা মতো এই কাজটা করেছি। সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকে এটাই দেওয়া করি আমি। আমাকে খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো সবাই। ইতি, তোমাদের আদরের মেয়ে মিতু। চেষ্টা লিখে আমি একটা হাসি পেলাম। আমি মনে করি বিমানদের এভাবেই শাস্তি দিতে হয়, আর এই শাস্তির জন্য বেস্ট হবে আমি মনে করি। আমার যা যা দরকার সবকিছু সাথে নিয়ে নিলাম। পিচ্ছি চকলেট খেতে খেতে আমার রুমে এসে ঘুমিয়ে গেছে। আজকে ওর সাহায্যের কারণে আমি সবকিছু করতে পারছি, বেশ সুবিধা হয়েছে আমার জন্য। আমি যখন রুম থেকে বের হই তখন দেখি ভাইয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়াকে দেখি আমি বললাম, খুব শীঘ্রই তোর সাথেও খারাপ কিছু হবে, চিন্তা করিস না। তুই আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিলি, তোরকে আমি এত সহজেই ছেড়ে দেব? বাসা থেকে বের হয়ে দেখি মিতু বাইরে বসে বসে চুল শুকাচ্ছে। আমি মিতুর সামনে গিয়ে বললাম, কি খবর ম্যাডাম, কি করেন? আমাকে দেখি মিতু বলল, আরে তুই আয় বসে খানি। বসে কিছুক্ষণ দুজনে মিলে প্রেম করি। মিতু, আজকে কিন্তু আবহাওয়া সেই, কি বলিস, কি সুন্দর একটা বিকাল হয়েছে। খুব ইচ্ছা হচ্ছিল প্রিয় মানুষটার সাথে এমন একটা বিকাল দেখব। সূর্য কিভাবে ডুবে যায় এটা প্রিয় মানুষের করে বসে দেখব। অনেকদিন ইচ্ছে ছিল আমার, কিন্তু মনে হচ্ছে আমার ইচ্ছেগুলো কোনোদিনই পূরণ হবে না। এতক্ষণ তারা মিতু আমার সাথে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সবকিছু শুনে মিতু বলল, কোনো জায়গায় গেলে সবকিছু খুব ভালো করে দেখা যাবে। নৌকাতে নদীর মাঝে গেলে খুব সুন্দর দেখা যেত, আর সেখানে আমাদের কেউ বিরক্ত করতো না। কতটা যে ভালো লাগতো আমার, কিন্তু আফসোস। দিও মাথা একটা, সরাসরি আমাকে বল, তাহলে তো হয়। তোর সবকিছু তো আমি ছাড়া তোর অজানা ইচ্ছেগুলো কে পূরণ করবে? হ্যাঁ, তুই নদীর পাড়ে হেঁটে যা, আমি আসছি। মিতুর কথা শুনে আমার মুখ থেকে হাসি বেরিয়ে আসলো। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বিশ্বাস কর। আজকে আমি তোকে মারবই। আমি ধীরে ধীরে হেঁটে নদীর পাড়ে চলে গেলাম। আমার পেছনে মিতু চলে আসলো। আমি বসে বসে নৌকা চালাচ্ছি, আর মিতু আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমার চোখ থেকে পানি পড়ছে, মনকে বোঝাতে পারছি না আমি। মিতুকে মারতে আমার মন মানছে না, কিন্তু আমার সাথে বেইমানি করছে। কি করবো আমি? এতদিনে ভালোবাসা আমার, কিন্তু আমার কথা শুনে নেই। একটু কি আমাদের সম্পর্কের কথাও চিন্তা করে নেই? কতটা ভালোবাসি আমি ওরে, কিন্তু আফসোস মিতু আমাকে শুধু নিরাশ করে। হঠাৎ করে মিতু আমার চোখের পানি দেখে আমাকে ছেড়ে দিয়ে বলল, দেখি তুই এভাবে কান্না করছিস কেন? এখানে আসলাম তোকে খুশি করতে, আর তুই এভাবে কান্না করছিস খেয়েছে বাবু তোমার? বল আমাকে। মিতু আমার গালে হাত দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। ওর মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি চোখ বন্ধ করে পেলাম। নিজের সাথে নিজে লড়াই করেছে। আমি কিভাবে ওকে নিজে হাতে মারবো মনকে বুঝাতে পারছি না। মিতু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবু তোমার কি হয়েছে আমাকে বলো, এভাবে কান্না করছো কেন? আমি কান্না করতে করতে বললাম, কেন আমার সাথে এরকম করলি? আমি কি তোকে ভালোবাসতাম না?
আজকে আমাকে ধোকা দিয়ে ভাইয়ের সাথে একই বিছানে শুয়ে থাকিস কেন মিতু? আমার ভালোবাসা কি পবিত্র ছিল না? আমি তোর কতটা সম্মান করতাম, আর তুই কেন এমন করলি? আমার কি দোষ ছিল? আজকে তোর পেটে ভাইয়ার বাচ্চা, আর তুই চাইতে আমার সাথে এরকম একবার শারীরিক সম্পর্ক করে আমার উপর সবকিছু ছাপিয়ে দিবে আর বলবে আমার বাচ্চা? কেন এমনটা করলি? আমার কথা শুনে মেয়ে তো আমাকে ছেড়ে একটু দূরে চলে গেল। হয়তো ভাবতে পারি নাই আমি সবকিছু জেনে যাব। মেয়ে তো বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে, এখনো কি ভাবতে পারছি না। চারিদিকে শুধু পানি আর পানি, এখানে আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না, চাইলে ও কোথাও পালাতে পারবে না। মেয়ে তো হঠাৎ করে কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরে বললো আমাকে মাফ করে দিই, আমার ভুল হয়ে গেছে, আমি তোর বড় ভাইয়ের সাথে এরকমটা করতে চাইনি। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি বলতেও পারি না। আমার সাথে বেইমানি করলি কেন? আমি কিছু জানি না, প্লিজ আমাকে মাফ করে দিন। মিতুর কথা শুনে আমার কেমন যেন একটু রাগ হলো। আমি ওর মাথার চুল টেনে ধরে বললাম, আমার সাথে বেইমানি করলি? আমি তোরে এভাবে কি ছেড়ে দেবো তোর মনে হয়? তোরে মারতে আমি এখানে নিয়ে আসছি, আজকে কেউ আসলে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। সেদিন তো তোরে মরতে মারতে চেয়েছি, কিন্তু ওই যাত্রা কারণে পারিনি। আজকে আমি তোর আর ভাইয়ার সব কিছু নিজে চোখে দেখেছি, কিভাবে মাফ করবো বল? আমার কথা শুনে মিতু ভাইপা শুরু করল। আমার পা ধরে কাজ হচ্ছে না দেখে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোর খুব আদরের গার্লফ্রেন্ড, খুব করে না আমাকে তুই ভালোবাসতি, আজকে আমাকে তুই নিজ হাতে মারতে পারবি? আমি জানি তুই পারবি না, আমি সবকিছু পারি। আমার সাথে কেন বেমানি করলি? আমাকে তুই মাফ করে দে প্লিজ। মাফ করবো তোকে? আমি কখনো তোর সামনে আর আসবো না, তোর কসম করে বলছি, আর কখনো তোর সামনে আসবো না। প্লিজ আমাকে মাফ করে দে বলছি না। আজকে কি আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না? আমার জীবন ভিক্ষা দে তুই, আমি মরতে চাই না, প্লিজ লাগেন ফি প্লিজ। মিতুর কথা শুনে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি কান্না করতে করতে বললাম, কেন মিতু কেন? তুই আমার সাথে কেন এমন করলি? আমার অপরাধ কি ছিল? আমি বুঝতে পারি না, এই ভুল করে ফেলেছি। আল্লাহ দোহাই লাগে মাফ করে দে আমাকে প্লিজ। তুই আমার কাছে মাফ চাইবি না? আমি পারবো না, আমি পারবো না তোকে মাফ করতে। মিতু আমার গালে হাত দিয়ে চোখ মুখ মুচোমুচি দিতে বলল, আমি না তোর চাচাতো বোন, আমার সাথে এমনটা করতে পারবি? একটা সুযোগ দে আমাকে। আমি মেয়েটাকে সরিয়ে সামনে থেকে ধরেটা নিলাম হাতে। নিজের কান্না কোনো ভাবে থামাতে পারছি না। আমার হাতে দড়ি দেখে মিতু আমার গলা জড়িয়ে ধরে বললো, আমাকে বাঁচতে দে, আমার বাঁচতে খুব ইচ্ছে করছে, খুব করে বাঁচতে চাই। আমার পেটে একটা বাচ্চা আছে, আমার দিকে না তাকিয়ে হলেও, আমার বাচ্চার দিকে তাকিয়ে হলেও প্লিজ আমাকে মাফ করে দে। যাতে বলিস সারা জীবন আমি তোর পায়ের কাছে পড়ে থাকবো, তাও প্লিজ আমাকে তুই মারিস না। আমি মরতে চাই না, খুব করে বাঁচতে চাই আমি। আমি চোখ বন্ধ করে মিতুর গলায় দড়ি দিয়ে বেঁধে দিয়ে ধাক্কা দিয়ে ওকে পানিতে ফেলে দিলাম। মিতু ডুবতে ডুবতে বলছে, কসম লাগে আমার তুই কোনোদিন সুখী হতে পারবি না, আজকে দুইটা জীবন তুই মেরে ফেললি, প্লিজ আমাকে বাঁচা লাগেন, আমি বাঁচতে চাই। আমি নৌকা থেকে পাথরটাই নিচে ফেলে দিলাম। মিতু আমার চোখের সামনে ডুবে যাচ্ছে। আমি চিৎকার করে কান্না করছি, কেন আমার সাথে এমন করলি? আমি কি করেছিলাম তোর সাথে? আজকে এই কারণে তোকে মরতে হলো। খুব ভালোবাসি আমি তোকে, অনেক ভালোবাসি আমি তোকে। কান্না করতে করতে বাড়ি থেকে যাচ্ছি, মনকে কোনোভাবেই মানতে পারছি না। ওকে একটা সুযোগ দিলাম না আমি? ও তো খুব করে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি এতটা পাষাণ হলাম কিভাবে? চোখে পানি মুছে বাড়ি থেকে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি ভাইয়া তাকটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ভাইয়া গিয়ে এসে বললো, কি রে মিতু কোথায়? ওনা তোর সাথে বের হয়েছিল? ভাইয়ের কথা শুনে আমি বললাম, আমি কি জানি, আমি তো বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলাম, মিতুর খবর আমি কিভাবে জানবো? ভাই আমার কথাগুলো শুনে বলল, অনেকক্ষণ হলেও মিতুকে খোঁজ পাওয়া যাচ্ছে না, তুই একটু খুঁজে দেখতো। ভাইয়ের কথা শুনে আমি চুপচাপ রুমে চলে গেলাম। আমি তো জানি এখানে কাহিনী কি, আর মিতুকে যে আমি নিজে মেরেছি এটা আমি বলি কেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।